Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেমিস্ট্রি ফাইল। এই ভিডিওতে আমরা সাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি প্রিপারেশন কেমন হওয়া উচিত আমরা সেগুলো নিয়ে একটা ওভারঅল ধারণা দিব। তো আশা করছি ভিডিওটা সবার কাজে লাগবে। তো আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই আলোচনা করব এই সাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি প্রিপারেশনের স্ট্র্যাটেজিগুলো কেমন হওয়া উচিত। তো আমরা প্রথমেই হচ্ছে কোনো একটা কোচিং বা যে প্ল্যাটফর্মে ক্লাস করতেছি সেই প্ল্যাটফর্মের যেই কনসেপ্ট ক্লিয়ারিং যে ক্লাসগুলো হয় শুরুতে এগুলো আমরা এটা করে নেব। যে কোনো প্ল্যাটফর্ম হোক সেখান থেকে আমরা করে নেব এবং প্রপারলি নোট করার চেষ্টা করব এবং নোট করার সময় আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোই বেশি করে ফোকাস করব। এরপরে একটু আসি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। দেখো এই কেমিস্ট্রি প্রিপারেশন ম্যাথ এবং ফিজিক্স এই দুটো থেকে একটু ডিফারেন্ট। এটাকে একটু ডিফারেন্টলি এবং একটু স্ট্র্যাটেজিক্যালি নিলে ভালো হয় আর কি। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এখানে আমাদেরকে একটু টেকনিক্যালি এগাতে হবে। ম্যাথ ফিজিক্স এর ক্ষেত্রেও এগুলো প্রযোজ্য, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে এগুলো একটু ডিফারেন্ট। দেখো আমাদেরকে, আমি কিন্তু থার্ড স্টেপে লিখছি যে এখানে মূল বইটা পড়তে হবে। এই মূল বইটা পড়তে হলে আমাকে এর আগে করতে হবে কি, কোয়েশ্চন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। আমি যে মূল বইটা পড়বো, এই মূল বইয়ের কোন জিনিসটা পড়বো এটা কিন্তু আমাকে আগে বুঝতে হবে। কেমিস্ট্রি তুমি যদি হাজারের নাক্সারের বইটা দেখো, এটা অনেক বড় একটা বই, তুমি এই বইয়ের কি পড়বা, তাই না? এই জিনিসটা কি পড়বা এই জিনিসটা বুঝতে হলে ফার্স্ট অফ অল আমাকে আমি কোয়েশ্চন ব্যাংকটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, সাস্টের যেই ডেডিকেটেডলি যে কোয়েশ্চন ব্যাংকটা বাজারে পাওয়া যায় এইটা, অথবা যেই বিজ্ঞান প্রযুক্তি কোয়েশ্চন ব্যাংক যেটা পাওয়া যায়, যেটাই হোক, মানে এই আমাদের যেটা পাই আমরা বাজারে অ্যাভেলেবেল আছে ওইটা নিয়ে আমরা বিগত সালের কোয়েশ্চেন গুলোকে আমরা অ্যানালাইসিস করব এবং আমরা একটা খাতা নেব। ঠিক আছে, সেই খাতা নিয়ে আমরা লিখব যে কোন সালে কোন কোন টপিক গুলো আসছে কেমিস্ট্রি থেকে, মানে কোন সালে কোন অধ্যায় থেকে কোন টপিক গুলো আসছে। আমি একটু যদি এখানে দেখাতে চাই, একটা পেজ নিয়ে তারা দেখাই তোমাদেরকে। ধরে নাও তুমি গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা তুমি পড়বা। ওকে, ফার্স্ট অফ অল কি করবা, একটা তুমি পেজ দিবা এবং পেজ নিয়ে তুমি হচ্ছে কি করবা জানো, তুমি কোয়েশ্চন এটা ওপেন করবা। ওপেন করার পরে তোমার ধরে নাও যে প্রথম কোয়েশ্চনটা তোমার আসছে কি থেকে বলতো, দ্রাব্যতা থেকে। তুমি এইভাবে লিখবা দ্রাব্যতা। ধরে নাও সাস্টের 18-19 সেশনে এই কোয়েশ্চনটা আসছে, 18-19। এরপরে এই দ্রাব্যতা তুমি লিখে ফেলছো। এরপরে দেখলা যে তুমি নেক্সট কোয়েশ্চনটা আসছে কেমিস্ট্রি থেকে আসছে, ধরো তোমার কি থেকে বলতো, তোমার ধরে নাও যে আয়ন শনাক্তকরণ থেকে আসছে। সাপোজ আয়ন শনাক্তকরণ থেকে আসছে, এটা আসছে ধরে নাও যে 18-19 থেকে। এরপরে তুমি দেখলা যে 18-19-এ আরেকটা কোয়েশ্চেন আসছে বর্ণালী থেকে। বর্ণালী, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, 18-19 দেখা গেল যে 18-19-এ এই তিনটে কোয়েশ্চেন আসছে গুণগত রসায়ন থেকে এবং এই তিনটা টপিক থেকে। এরপর তুমি 18-19, 19-20 তুমি অ্যানালিসিস করো। 19-20-এ তুমি দেখবা যে ধরো না তুমি দেখলা যে 19-20-এ আসছে তোমার কি থেকে বলো তো, ওই যে তোমার কি টপিক বলা যায়, ধরো যে অরবিটাল থেকে আসছে। এই যে অরবিটালের বিভিন্ন প্রশ্ন যেগুলো আসে এগুলো আসছে 19-20 থেকে আসছে। এরপর তুমি দেখবা এই 19-20-এই কোন একটা কোয়েশ্চন দ্রাব্যতা থেকে আসছে 19-20। এরপরে তুমি যদি 20-21 অ্যানালিসিস করো, দেখবা এরকম অনেকগুলো টপিক আসবে। আশা করি বুঝতে পারছো আমরা এইভাবে আসলে অ্যানালিসিস করব। এবং তুমি যদি ফার্স্টের যেই সাল থেকে একক পরীক্ষা নিত একদম শুরু থেকে 19-20 পর্যন্ত তুমি যদি সবগুলা কোয়েশ্চেন অ্যানালিসিস করো, তুমি দেখবা মোরলেস তুমি যদি ভালোভাবে অ্যানালিসিস করো 10টার বেশি বা 8 থেকে 9টা, 8, 9, 10 এর বেশি টাইপ আসলে আসবে না, এই টাইপগুলোই আসবে। এবং এই টাইপগুলোই না ঘুরে ফিরে প্রত্যেক সালে আসে এবং কোয়েশ্চেনের প্যাটার্নটা মোটামুটি সেম থাকে। খুব বেশি যদি এক্সট্রিমলি কঠিন না করে, মানে দুই একটা প্রশ্ন থাকে ব্যতিক্রমী, বাট 90% কোয়েশ্চেন দেখবা মোটামুটি কাছাকাছি প্যাটার্নে থাকে। এবং তুমি দেখবা এই যে সাল লিখতেছি না, এই লিস্টটা অনেক বড় হয়ে যাবে একসময়, এটা অনেক বড় হয়ে যাবে। তখন তোমার কাছে না একটা ক্লিয়ার একটা একটা ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন থাকবে যে তুমি দেখতেছো চোখের মধ্যে যে তোমার এই সাস্টের এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আসে। এবং তুমি না তখন যখন কোয়েশ্চেন সলভ করবা কিংবা বই পড়বা, তখন তুমি এই জিনিসগুলোর প্রতি না বেশি ফোকাস করবা। এই আজাইরা জিনিস ফালতু জিনিস না পড়ে
তুমি দেখবা যে কাজের যে জিনিসগুলা তুমি এগুলার প্রতি তোমার ব্রেন অটোমেটিকলি এগুলার প্রতি বেশি মনোযোগ দিয়ে এগুলাকে ক্যাপচার করবে। বুঝতে পারছো কি বললাম? সো কোয়েশ্চেন ব্যাংক আসলে এভাবে অ্যানালাইসিস করলে তোমার হয় কি, তোমার পড়াটা অনেক গুছায় আসে এবং তোমার পড়াটা অনেক বেশি ফ্রুটফুল হবে। কোনো আজাইরা জিনিস পড়ে টাইম নষ্ট করার থেকে এভাবে যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো, তাহলে তোমার দেখবা তোমার পড়াটা অনেক বেশি কার্যকরী হবে এবং ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আশা করি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের একটা ধারণা পেয়েছো। আমি আসলে আলাদা করে একটা ভিডিও করব যে কিভাবে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হয়। হোয়াটএভার, সো আমরা নেক্সট, হ্যাঁ আমরা এখানে আসি। তো এই গেল তোমার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবা যে তোমার কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তোমার ইম্পর্টেন্ট না, এবং তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে তোমার মাথায় একটা ক্লিয়ার পিকচার চলে আসবে যে এই চ্যাপ্টার থেকে সাস্টে কোন ধরনের কোয়েশ্চেন আসে, কোন কোন লাইন থেকে কোয়েশ্চেন আসে, কোন কোন পেজ থেকে কোয়েশ্চেন আসে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে। এবং তুমি যখন মূল বইটা পড়বা, মূল বইটা যখন তুমি পড়বা তখন হচ্ছে তুমি ওই টপিক গুলোই না আবার ভালোভাবে একটু দেখে নিবা, ওই কোন কোন ইনফরমেশন গুলো আসে, কোন কোন ম্যাথ গুলো আসে, কোন কোন কনসেপ্ট থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন করে, তুমি এগুলো ভালোভাবে ডিটেইলসে যে কোনো জায়গা থেকে যে কোনো সোর্স থেকে পড়ে নিবা। সো গো থ্রু মেইন বুক অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে যে রিপোর্টটা তোমার কাছে আসবে সেই রিপোর্ট অনুসারে তুমি মূল বইটা পড়বা। এরপরে আসো, এই তিনটা স্টেপ যাওয়ার পরে তুমি করবা কি, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটাকে তুমি একদম সলভ করবা। তুমি যদি এই তিনটা স্টেপ ভালোভাবে মানে কভার করে আসো, তোমার সেই ভার্সিটি কোয়েশ্চেন একদম দুধ ভাতের মতো লাগবে। খুব ইজি ভার্সিটি কোয়েশ্চেন সলভ করা। ওকে, এটা সলভ করে ফেলবা। এবং সলভ করার সময় একটা কথা মাথায় রাখবা, প্লিজ কোয়েশ্চন ব্যাংক যখন সলভ করা তখন কোয়েশ্চনটার উপর ফোকাস না রেখে কনসেপ্টের উপর ফোকাস রাখবা। তুমি কোন কোয়েশ্চন সলভ করতেছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি কোন কনসেপ্টের কোয়েশ্চন সলভ করতেছো। তুমি যেই কোয়েশ্চনটা সলভ করতেছো, তুমি যদি ওই কোয়েশ্চনের রিলেটেড যে কনসেপ্টটা, সেই কনসেপ্টকে তুমি যদি আয়ত্ত করতে পারো, তুমি না ওই কোয়েশ্চনের পাশাপাশি যত রকমের কোয়েশ্চন আসা সম্ভব অ্যাডমিশন টেস্টে তুমি সবগুলো কোয়েশ্চন পারবা। বাট তুমি যদি শুধুমাত্র ওই কোয়েশ্চনের উপর ফোকাস করো, তাহলে তুমি ওই কোয়েশ্চনের বাইরে আর কোনো কোয়েশ্চনই পারবা না। সো ফোকাস অন দ্য কনসেপ্ট, নট দ্য কোয়েশ্চন। ওকে, এরপর আসবে আমাদের বিজ্ঞান প্রযুক্তি কোয়েশ্চন ব্যাংক সলভ। এইটা আমরা সলভ করব। আমাদের বাজারে যে বিজ্ঞান প্রযুক্তি কোয়েশ্চন ব্যাংক পাওয়া যায় এটা আমরা সলভ করব, এবং এখানে সাস্টের প্রশ্ন ইনক্লুড থাকে, এগুলো করবো। আর সাস্টের যদি আলাদা কোয়েশ্চন ব্যাংক বাজারে পাও ওইটা নিয়ে নিবা। এরপরে আসো মেইন বুক এমসিকিউ, এরকম ইম্পর্টেন্ট মেইন বুক এমসিকিউ। মেইন বুক এমসিকিউটা ইম্পর্টেন্ট এই জন্য যে তুমি যদি মেইন বুকের সলভ করতে পারো, তোমার না থিওরিটিক্যাল কোয়েশ্চন যেগুলো আসবে সাস্টে বা যে কোনো এডমিশন টেস্ট হোক, সেগুলো তোমার খাবার হয়ে যাবে এই এক জায়গা থেকে। বুঝছো? কারণ মেইন বুকে আসলে ওইরকম ম্যাথমেটিক্যালের উপর বেশি পুরোটা ফোকাস করে না আমার ধারণা মতে। মেইন বুকে এমসিকিউতে তোমার ম্যাথমেটিক্যাল ওইরকম ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসলে থাকে না, এগুলো নর্মাল যেগুলা মডারেট লেভেলের এমসিকিউ এগুলোই থাকে। বাট এখানে এই মেইন বুকটা সলভ করে তোমার থিওরিটিক্যাল পার্টটা খুব ভালোভাবে কভার হবে, এবং ম্যাথ তো এখানে থাকবেই, ম্যাথমেটিক্যাল এমসিকিউ থাকবেই, বাট থিওরিটা খুব ভালোভাবে কভার হবে। সো এটা ইম্পর্টেন্ট, এটা করলে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার মানে কনসেপ্টগুলো তোমার স্যাচুরেশনে যেতে খুব বেশি হেল্প করবে। ওকে, এরপরে আসো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক। তোমরা যারা সাস্টের প্রিপারেশনটাকে একদম পিক লেভেলে নিয়ে যেতে চাও কিংবা একটা প্রো লেভেলে নিয়ে যেতে চাও, তোমাদেরকে কিন্তু এই স্টেপগুলো ফলো করার পরে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংকটা সলভ করতে হবে। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন ব্যাংক সলভ করলে তোমার হবে কি, তোমার লেভেলটা অনেকটুকুই উপরে উঠে যাবে। এখানে এমসিকিউ একটু তোমার ট্রিকি হয়, কনসেপচুয়াল হয়। এগুলা তুমি তোমার যে নরমাল ভার্সিটির যে কনসেপ্ট আছে সেটা দিয়ে তুমি 70 থেকে 80% তুমি সলভ করতে পারবা, অনায়াসে সলভ করতে পারবা। বাকি 20% লাগবে না, 30% লাগবে না, এগুলো তোমার প্রয়োজন নাই। বাট এই যে 70 to 80% আছে তুমি এগুলো ইজিলি পারবা, এবং এই ইজিলি এই যে সলভ করতে পারলে তোমার যে কোয়েশ্চন ব্যাংক সলভিং ক্যাপাবিলিটি সেটা অনেকটুকু বেড়ে যাবে, এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে। কোয়েশ্চন ব্যাংক যেই কোয়েশ্চনটাকে অ্যাপিয়ার করা, কোয়েশ্চনটাকে ফেস করা, হ্যাঁ এগুলা ক্রিটিক্যালি চিন্তা করা কোয়েশ্চনকে নিয়ে, এগুলার তোমার যে দক্ষতাগুলো এগুলা কিন্তু ইনশাআল্লাহ অটোমেটিক্যালি তোমার মধ্যে এগুলা গ্রো করবে। এরপরে আসো, এই সবগুলো স্টেপ তুমি ফলো করার পরে তোমার প্রিপারেশনটাকে একদম পূর্ণতা দিতে হলে তোমাকে এক্সাম দিতে হবে, যথেষ্ট পরিমাণ এক্সাম দিতে হবে। তুমি যেই কোচিং এ থাকো না কেন, সেখানে যে এক্সামগুলো হয় এগুলো মিস করা যাবে না। উইকলি, মান্থলি, তারপর যে লাস্টে যে ফাইনাল মডেল টেস্টগুলো হয় সবগুলো তোমাকে যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে। প্রস্তুতি ছাড়া পরীক্ষা দেওয়ার কোনো মানে নাই। পরীক্ষার আগে এক মিনিমাম যতটুকু প্রস্তুতি নিলে তোমার একটা ভালো নাম্বার আসে সেইটুকু প্রস্তুতি তোমাকে নিতে হবে। প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়ে তো আসলে কোনো লাভ হয় না, তাই না? সব প্রস্তুতি নিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে।
এরপর আমাদেরকে কিছু স্পেশাল টিপস মাথায় রাখতে হবে শুধুমাত্র কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য। সিএইচ প্রেপ কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য তোমাকে কিছু স্পেশাল জিনিস মাথায় রাখতে হবে। আমি যেহেতু সাস্টেরই কেমিস্ট্রির স্টুডেন্ট, সো আমি জানি আসলে সাস্টের যে কেমিস্ট্রি টিচাররা কেমন হয় এবং কেমিস্ট্রি টিচাররা কোন জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস রাখে। আমাদের যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদের একজন স্যার ছিলেন, ইকবাল আহমেদ সিদ্দিকী স্যার। উনি হচ্ছে কেমিস্ট্রির কোয়েশনটা করছিলেন আমাদের আগের ব্যাচের, তো 24 ব্যাচের। তো হচ্ছে সরি আমার পরের ব্যাচের, মানে 24 ব্যাচের যারা পরীক্ষা দিচ্ছিল ওদের কেমিস্ট্রি কোয়েশন উনি করছিলেন। তো উনি বলছিলেন, উনি একটা কোয়েশন করছেন দ্রাব্যতা থেকে। তো উনি হচ্ছে এই কোয়েশনটা করছেন, আমাদের কিন্তু ক্লাসে দেখাইছিলেন এই কোয়েশনটা। এই কোয়েশনটা এতটাই কনসেপচুয়াল ছিল যে এটা দিলে 99% স্টুডেন্ট পারতো না। এবং এটা নাকি সাস্টের থেকে, মানে কোয়েশন যখন মডারেট করে, মানে একদম যখন ফাইনালি যখন কোয়েশনটা হয় মডারেট হয়, তখন নাকি এই কোয়েশনটা বাদ পড়ে গেছে। কারণ যারা মডারেট করে ওরা দেখছে যে এই কোয়েশনটা একটু টাফ হয়ে যায় বা একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। সো বুঝতে পারতেছো, স্যার কিন্তু জাস্ট এক নর্মাল একটা কলমের একটা খুঁচাই তোমার 12টা বাজে দিতে পারে। মানে এই স্যাররা কিন্তু হাইলি কোয়ালিফাইড, স্যার হাইলি কোয়ালিফাইড। ওনারা যদি একটু চিন্তা করে জাস্ট কোয়েশনটা কিন্তু ঘুরাবে, তুমি কল্পনা করতে পারবে না কোয়েশনটা কি মানে কঠিন হবে। বুঝতে পারছো? সো আমরা কিন্তু এই জিনিসগুলো একদম খুব কাছে থেকে দেখি স্যাররা কেমন হয়। হ্যাঁ, এই স্যাররা কিন্তু খুবই, মানে স্যাররা খুব নলেজেবল হয়, বুঝছো? কেমিস্ট্রির স্যাররা কিংবা যে ভার্সিটির প্রফেসররা অনেক নলেজেবল হয়, অনেক পড়াশোনা করেন ওনারা। সো তোমার যে এইচএসসির যে সিলেবাসটা, এই সিলেবাসের আন্ডারে কোয়েশন করা আমাদের জন্য কোনো ব্যাপারই না, বুঝছো? আধা ঘন্টায় বসে কিন্তু ওনারা এই কোয়েশনগুলো করতে পারবেন। সো এখানে কিছু স্পেশাল আমি কথা লিখে রাখছি শুধু এই জন্য, আমার এই যে ভার্সিটিতে যাওয়ার পরে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে স্যারদের সান্নিধ্যে গিয়ে। হ্যাঁ, স্যাররা আসলে কি চায়, স্যাররা স্টুডেন্টদের মধ্যে কোন কোয়ালিটি গুলো চায়, স্যাররা স্টুডেন্টদের কাছ থেকে কি ধরনের আউটপুট চায়, এইগুলার একটা প্রতিফলন ঘটে এডমিশন টেস্টের কোয়েশনের মধ্যে। বুঝতে পারছো? ফার্স্টের যে কোয়েশন গুলো এত হয়, মানে যে ডিফারেন্ট একটা একটা কি এটা প্যাটার্নে হয়, এর কারণটা হচ্ছে এইটা। দেখো আমি প্রথমে লিখে রাখছি ফোকাস অন কনসেপ্ট এন্ড ফান্ডামেন্টাল নলেজ। স্যাররা আসলে ফান্ডামেন্টাল নলেজ, একটা স্টুডেন্টের ফান্ডামেন্টাল নলেজ আছে কিনা এটা টেস্ট করেন এডমিশন টেস্টের মাধ্যমে। আমরা যখন ভাইবা দিই আমাদের বিভিন্ন কোর্সে, তখন স্যাররা এই জিনিসগুলো দিই। আমরা আসলে ভাইবাতে অনেক কঠিন করে জিনিস, আমাদের বন্ধুরা অনেক কঠিন করে জিনিস আমরা আসলে প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু ভাইবাতে খুবই ফান্ডামেন্টাল, ওই কোর্সে খুবই ফান্ডামেন্টাল জিনিসগুলো আমাদের জিজ্ঞেস করা হয় এবং স্যারেরা টেস্ট করেন যে ছাত্রটা এর মধ্যে কি ফান্ডামেন্টাল নলেজটা আছে কিনা ওই জিনিসটার প্রতি। সো তুমি যেই টপিকটাই পড়ো সেই টপিকের ফান্ডামেন্টাল একদম গোড়ার যে নলেজটুকু, একদম মূল কথাগুলা, মূল নলেজটুকু তোমার আছে কিনা তুমি এটা নিজেকে আস্ক করবা এবং কোয়েশ্চন সলভ করার মাধ্যমে এই জিনিসটাকে তুমি একটু এক্সেল করার চেষ্টা করবা। সেকেন্ডলি হচ্ছে আন্ডারস্ট্যান্ড মোর, মেমোরাইজ লেস। তুমি খুব বেশি মুখস্থ করে এই কেমিস্ট্রিতে এটলিস্ট পারবো না। তোমাকে কেমিস্ট্রির যে থিওরিটিক্যাল পার্ট ছাড়া একদম যেগুলো সাল বা বিজ্ঞানের নাম বা আরো যে জিনিসগুলো মুখস্থ না করলেই মনে থাকবে না, এই জিনিসগুলো ছাড়া আসলে তুমি আর মুখস্থ করে তুমি, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি অনেকে না বুঝে মুখস্থ করে, অনেকে বুঝে মুখস্থ করে, এটা কোনো কাজে আসবে না। আমি বলি মুখস্থ করে কোনো কাজে আসবে না। আমাদের যেই অর্গানিক কেমিস্ট্রি টিচার আছে আসতে, ওনারা তো কোয়েশ্চেন করবেন না, যেই কোয়েশ্চেন ওনারা করবেন তুমি এটা মুখস্থ করে কিছু কুল পাবা না। তোমাকে যদি কেমিস্ট্রিতে ভালো করতে হয়, তুমি কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি হোক আর অন্য কেমিস্ট্রি, তোমাকে বেসিক জানতে হবে এবং খুব গোড়া থেকে একদম মূল কথাগুলো জানতে হবে, বুঝছো? একদম ফান্ডামেন্টাল। আমার কথা হচ্ছে কেমিস্ট্রির টোটাল কথা হচ্ছে শাস্ত্রের ক্ষেত্রে বিশেষ করে ফান্ডামেন্টাল নলেজ থাকতে হবে। এই জিনিসটাতে ভাই ওই স্যাররা অনেক বেশি ইম্পর্টেন্স দেয়, বুঝছো? তুমি মুখস্থ করে খুব বেশি দূর পার পাবা না, তোমাকে অনেক বেশি বুঝতে হবে এই জিনিসগুলো। ঠিক আছে, একদম বেসিক থেকেই বুঝতে হবে, বিকজ দিস ইজ সাস্ট। আমরা সাস্টের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ি, এই ডিপার্টমেন্টের স্যারদের কথা আমরা প্রতিদিন দেখি না, স্যারদের কথাবার্তা শুনি, ক্লাসে শুনি। এই স্যারদের কথাবার্তা শুনতে শুনতে এইটুকু আমার রিয়েলাইজ হচ্ছে ভাই, যে স্যাররা আসলে মুখস্থর থেকে বোঝার প্রতি অনেক বেশি গুরুত্ব দেন। বুঝতে পারছো? আচ্ছা, সলভ মোর এন্ড মোর কোয়েশ্চন ইউ ক্যান ডু। তুমি যত এই এডমিশন সিজনে তুমি যত বেশি কোয়েশ্চন সম্ভব হয় তোমার পক্ষে সলভ করা, তুমি ততগুলো কোয়েশ্চন সলভ করো। কারণ কোয়েশ্চন সলভ করতে করতে তোমার মধ্যে কোয়েশ্চন সলভিং ক্যাপাবিলিটি তৈরি হবে, কোয়েশ্চন সলভিং ক্যাপাবিলিটি তৈরি হবে এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তৈরি হবে। এই দুটো জিনিস না খুব ইম্পর্টেন্ট সাস্ট এডমিশন টেস্টের জন্য। তুমি যদি সাস্টের আগের কোয়েশ্চনগুলো দেখো, দেখবা এখানে অনেক ট্রিকি কোয়েশ্চন আসে। তো এই ট্রিকি কোয়েশ্চন সলভ করার জন্য তোমার মধ্যে যদি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি কিন্তু তোমার যেই নলেজটুকু, এই নলেজ দিয়ে তুমি কিন্তু এগুলা সলভ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হোয়েন সলভিং
ফোকাস অন দ্যাট কনসেপ্ট নট দ্যাট কোয়েশ্চন। এই কথাটা আমি শুরুতেই বলছি যে তুমি যখন কোন একটা কোয়েশ্চন সলভ করবা, তুমি ওই কোয়েশ্চনের প্রতি ফোকাস না করে ওই কোয়েশ্চনের রিলেটেড যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টে তুমি ফোকাস করবা। তাহলে হবে কি, ওই কনসেপ্টের রিলেটেড আশেপাশে যত রকমের কোয়েশ্চন হওয়া সম্ভব তুমি সবগুলা কোয়েশ্চনই ইনশাআল্লাহ পরীক্ষায় আসতে পারবা। বাট তুমি যদি শুধু ওই কোয়েশ্চনের প্রতি ফোকাস করো, তাহলে ওই কোয়েশ্চনটাকে চেঞ্জ করে দিলে তুমি ওই কোয়েশ্চনটাই পারবা না। বুঝতে পারছো? সো কোয়েশ্চন সলভ করার সময় ওই কোয়েশ্চন রিলেটেড কনসেপ্টগুলো তোমরা একটু ভালোভাবে বুঝে নিবা। যে আমি তো এটা উদাহরণ দিই, দ্রাব্যতার যেই ম্যাথগুলো হয়, ধরো যে AB2 এই টাইপের যে যৌগগুলা, এগুলোর জন্য দ্রাব্যতা তুমি যদি পারো, তোমার অবশ্যই AB A3B5 এই স্ট্রাকচারের যে যৌগগুলো হয় এগুলোর জন্য পারা উচিত, তাই না? বা এটা জাস্ট এটা উদাহরণ দিলাম, মানে জাস্ট এটা উদাহরণস্বরূপ দিলাম যে এইটার দ্রাব্যতা তুমি যদি বের করতে পারো, তোমাকে অবশ্যই এইটার দ্রাব্যতা বের করতে পারতে হবে। বুঝতে পারছো? তার মানে তুমি যদি শুধু এইটার দ্রাব্যতা বের করে থেমে যাও, তার মানে তুমি কোয়েশ্চেনের প্রতি ফোকাস করছো। বাট তুমি যদি এইটা দ্রাব্যতা পারার পরও তুমি যদি এইটার দ্রাব্যতা কিভাবে বের করতে হয় এটা যদি চিন্তা করো থাকো, তার মানে হচ্ছে তুমি এই কোয়েশ্চেনের প্রতি ফোকাস না করে তুমি এই ফুল কনসেপ্টের উপর ফোকাস করতেছো। এবং যখন দ্রাব্যতা টার্মটা আসবে তখন তোমার দ্রাব্যতা সংক্রান্ত যত ধরনের কথাবার্তা আছে এডমিশনের জন্য সবগুলো তোমাকে মাথায় রিকল করতে হবে। দ্রাব্যতার কিসের উপর চেঞ্জ হয়, কোন প্রভাবক চেঞ্জ করে দ্রাব্যতা চেঞ্জ হয়, তাই না? দ্রাব্যতা কখন বাড়ে কখন কমে, তাই না? কোন কোন কম্পারিজন দ্রাব্যতার ক্ষেত্রে করা যায়, কোন কোন যৌগের ধরো হচ্ছে তোমার সিলভার আয়োডাইড, হ্যাঁ, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, এইগুলার দ্রাব্যতার যে কম্পারিজন গুলা, কোনটার বেশি কোনটার কম কেন বেশি, এই যে আলোচনাগুলা মানে দ্রাব্যতা রিলেটেড যত আলোচনা তোমাকে এই কোয়েশ্চনের মারফতে সবগুলা তোমাকে জানতে হবে, সবগুলা তোমাকে পড়াশোনা করতে হবে। এই স্ট্র্যাটেজি তুমি যদি অবলম্বন করে পড়াশোনা করতে পারো, তোমার প্রিপারেশনটা ইনশাল্লাহ অনেক উপরে চলে যাবে। বুঝতে পারছো? সো এইভাবে চেষ্টা করবা, যদি এটা টাইম কনজিউমিং, বাট তোমার আলটিমেটলি তোমার এটা খুব কাজে আসবে। ঠিক আছে? আজের জিনিস না পড়ে ঠিক এইরকম স্মার্টলি পড়াশোনা করার চেষ্টা করো, তাহলে দেখবে ইনশাল্লাহ এটা ভালো ফলাফল করতে সক্ষম হবা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা এভাবেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ভালো থেকো সবাই, আর সবাই ভালোভাবে সুন্দরভাবে পড়াশোনা করো। ইনশাল্লাহ চান্স যদি পাও ক্যাম্পাসে দেখা হবে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।